আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি ট্রেজারি ম্যানেজমেন্টের থিওরিটিক্যাল বিষয় নিয়ে। আজকে আলোচনা করব ট্রেজারি ম্যানেজমেন্ট কি, ট্রেজারি ম্যানেজমেন্টের গুরুত্ব কতটুকু, ট্রেজারি ম্যানেজমেন্টের ফাংশন এবং আদ্যোপান্ত। আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। ট্রেজারি ম্যানেজমেন্ট যারা পরীক্ষা দিবেন, ব্যাংকিং ডিপ্লোমা 99তম ট্রেজারি ম্যানেজমেন্টের মূল বিষয় যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদের জন্য ট্রেজারি ম্যানেজমেন্টের থিওরিটিক্যাল যে কোনো কোশ্চেন সেটা আপনার লেখা খুবই সহজ হবে। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন এবং ট্রেজারি ম্যানেজমেন্ট সম্পর্কে চেষ্টা করব বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য। তো at first we have to know what do we mean treasury management. ট্রেজারি ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? দেখুন, ট্রেজারি ম্যানেজমেন্ট ক্যান বি understood as the planning, organizing and controlling holding fund and working capital of the enterprises to make the best possible use of fund, maintain the firm's liquidity, reduce overall cost of the fund and mitigate operational and financial risk. Treasury management includes a firm's collection, disbursement, concentration, investment, and funding activities. It covers working capital management, currency management, and corporate finance and financial risk management. এখানে দেখুন অনেকগুলো বিষয় জড়িত। এখানে বলা হয়েছে প্ল্যানিং, অর্গানাইজিং অ্যান্ড কন্ট্রোলিং হোল্ডিং ফান্ড অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে ফান্ড বলতে কি বোঝানো হচ্ছে? এখানে ফান্ড বলতে গ্রাহকের কাছ থেকে যে আমরা টাকা সংগ্রহ করি, যত ধরনের টাকা আছে, ফান্ড কালেকশন করি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তাদের সারপ্লাস যে নগদ টাকার পরিমাণ, সেই টাকাটা আমরা ডিপোজিট হিসেবে ব্যাংক হতে কালেকশন করি। সেটা হতে পারে সিডি অ্যাকাউন্টে, এসএনডি শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্টে এবং সঞ্চয় হিসাবে এসবি অ্যাকাউন্ট, অথবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যেটাকে আমি এফডিআর বলি, এবং আরো কিছু স্কিম আছে, এটাকে রিকারিং ডিপোজিট বলা হয়। যত ধরনের ডিপিএস অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে রিকারিং ডিপোজিট। আমাদের এটা সংক্ষেপে আমরা সবাই ডিপিএস হিসেবেই পরিচিত। তো এই যে আমরা ফান্ড কালেকশন করি, এই ফান্ডের সার্বিক ব্যবস্থাপনাই হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট। এখানে আরো কিছু বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল অফ দ্য এন্টারপ্রাইজেস। এখানে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি? ওয়ার্কিং ক্যাপিটাল বাংলা হচ্ছে চলতি মূলধন। ধরুন একটা ব্যবসা প্রতিষ্ঠান তার দোকানে ট্রেডিং করছে, ধরেন একটা মুদির দোকান, সেখানে 50 লক্ষ টাকার মাল আছে তার। এখন ওই দোকানটা অনেক বড় দোকান, আরো ভালোভাবে পরিচালনার জন্য আরো 50 লক্ষ টাকা তার চলতি মূলধন লাগে, তাহলে সে ব্যবসাটা সুন্দরভাবে রানিং করতে পারে। তো এই যে ব্যাংক তখন কি করে, তার যে এই যে 50 লাখ টাকার দোকানে মাল আছে, আর আরো 50 লক্ষ টাকা ব্যাংক হতে সে ঋণ নিয়ে তার ব্যবসাটা সুষ্ঠুভাবে পরিচালনা করে। এই যে তার ব্যবসা প্রতিষ্ঠা হওয়ার পরে তার ব্যবসাটা রানিং করার জন্য যে ক্যাপিটাল প্রয়োজন বা মূলধন প্রয়োজন, এটাই হচ্ছে চলতি মূলধন। তো এই চলতি মূলধন যদি সংকুলান হয়, তাহলে সে ব্যবসাটা তার সুন্দরভাবে পরিচালিত হবে। এরপর দেখুন বলা আছে মেইনটেইন দ্য ফার্মস লিকুইডিটি। এখানে ফার্মস লিকুইডিটি বলতে আমরা এর আগের ক্লাসে বুঝেছিলাম যে লিকুইডিটি হচ্ছে কুইক কনভার্টনেস অফ অ্যাসেট টু ক্যাশ, অর্থাৎ ডিপোজিটরদের যে টাকা আমরা ব্যাংকের ডিপোজিট হিসেবে নিয়েছি, সেই টাকাগুলা তাকে যথাসময় ফেরত দিতে হবে।
যদি ফেরত দিতে না পারি তাহলেই আমাদের এখানে গুডউইলের ল্যাক অফ গুডউইল তৈরি হবে এবং ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হবে, সার্বিকভাবে এই সঠিক লিকুইডিটি সংস্থান হবে না। এরপরে হচ্ছে তার মানে আমাকে এইখানে লিকুইডিটি হিসেবে সিআরআর এবং এসএলআর মেইনটেইন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আছে সেটা তো মেইনটেইন করতে হবে। এরপরে নগদ টাকার পরিমাণ সিআরআর এবং এসএলআর আমাদের সর্বসাকুল্যে এখন বর্তমানে 17% এই এসএলআর এটাকে মেইনটেইন করতে হবে, এটাও লিকুইডিটির আন্ডারে পড়ে। এরপরে হচ্ছে কি রিডিউস দ্য ওভারঅল কস্ট অফ ফান্ড। কস্ট অফ ফান্ডের আমার একটা ম্যাথমেটিক্যাল টার্মস দেওয়া আছে। কস্ট অফ ফান্ডের কস্ট অফ ডিপোজিট এবং কস্ট অফ ফান্ড। এখানে কস্ট অফ ডিপোজিটটা হচ্ছে আমি যে ডিপোজিটরদের যে ইন্টারেস্ট যেটা প্রদান করলাম, ধরেন 1 বছরে সর্বসাকুল্যে যত টাকা ইন্টারেস্ট প্রদান করেছি আর আমার টোটাল যে ডিপোজিট সেটা দ্বারা ভাগ করলে আমাদের কস্ট অফ ডিপোজিট হিসেবে আসবে। আর কস্ট অফ ফান্ড হচ্ছে এই যে ফান্ড যত টাকা সারা বছরে যত টাকা ব্যয় করেছি, এই যত টাকা এই ফান্ড ম্যানেজমেন্টের জন্য আমরা যত টাকা ইন্টারেস্ট সহ যত টাকা ব্যয় করেছি, এটাকে আমরা টোটাল লোন এন্ড অ্যাডভান্স দ্বারা ভাগ করলে সেটাকে আমাদের কস্ট অফ ফান্ড চলে আসবে। এখন আসুন, treasury management includes a firm's collection, disbursement, concentration, investment and funding activities. It covers working capital management. এখানে বলা হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে ধারণা দিয়েছি। কারেন্সি ম্যানেজমেন্ট, এখানে কারেন্সি ম্যানেজমেন্ট বলতে আমাদের যেটা ফরেন এক্সচেঞ্জ অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের যে কারেন্সি কনভার্সন অর্থাৎ কারেন্সি এক্সচেঞ্জ যেটা আমরা ডিল করি, যেমন এক দেশের সাথে আরেক দেশের যে কারেন্সির বিনিময় হার, এখানে এই কথাটাই বোঝানো হয়েছে। ধরুন এখন আমেরিকান ডলার যদি আমি $10 ক্রয় করতে চাই তাহলে আমাকে উই হ্যাভ টু পে, বর্তমান রেট হচ্ছে 115 থেকে 117 টাকা, তাহলে $10 জন্য আমাকে প্রায় 117 গুণন 10 আই মিন 1700 টাকা, সরি যতগুলো হয় আর কি 1170 টাকা হয়তো হবে। তো এই $10 জন্য আমাকে পেমেন্ট করতে হবে। এই যে কারেন্সি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ধাপ। কর্পোরেট ফাইন্যান্স এট কর্পোরেট লেভেল, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে আমরা ফাইন্যান্স করি সেটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্স। এবং ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, এখানে ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা এখানে অনেক বিষয় জড়িত, যেমন আমরা এখানে অনেক ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা ব্যাংক হতে অপারেশন করা হয়, যেমন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, কমার্শিয়াল পেপার, এগুলা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এইগুলা ব্যাংক যখন ম্যানেজ করে তখনই এটার এগেইনস্টে যে রিস্ক অর্থাৎ এগুলার এগেইনস্টে ব্যাংক ঋণ প্রদান করে থাকে, তখন এই ঋণের ক্ষেত্রেও কিন্তু নানান ধরনের জটিলতা তৈরি হয়। বিদেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্টের সময়ও অনেক সময় এলসি হইলেও মাল যথাসময়ে ফেরত আসে না, পণ্য যথাসময়ে খালাস হয় না। তো এই যে সার্বিক ব্যবস্থাপনার যে ঝুঁকি, এই ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, তখন এই ঝুঁকিটাই হচ্ছে ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট। তো সার্বিক চিত্র এর মধ্যে ফুটে উঠেছে। এর সাথে আরো কিছু কি পয়েন্ট আছে, যেমন ট্রেজারি ম্যানেজমেন্ট ইজ এ ফিনান্সিয়াল প্র্যাকটিস দ্যাট সিক্স টু ম্যাক্সিমাইজ লিকুইডিটি
ম্যানেজ রিস্ক অ্যান্ড অপটিমাইজ রিটার্নস। অপটিমাইজ রিটার্ন বলতে এখানে আমরা ব্যবসা পরিচালনা করি মূলত প্রফিটের জন্য। তো আমার জন্য এই যে আমি এখানে মূলধন ব্যবহার করি, পেইড আপ ক্যাপিটাল, এর সাথে বরোয়েড ফান্ডস, কাস্টমারের কাছ থেকে ধার করা টাকা, কর্জের টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করি। আবার এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদেরকে ডিপোজিটরদের আর ফান্ডের উপরে আবার ইন্টারেস্ট প্রদান করতে হয়। আবার আমরা যখন লোন দিই সেই লোনে আমাদের আর্নিংস ইন্টারেস্ট আমরা গ্রাহকের কাছ থেকে নিয়ে থাকি। তো এইটার জন্য অপটিমাম লেভেলে থাকে, মানে ডিপোজিটের টাকাটার জন্য আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি এবং সেখান থেকে আর্নিং আসে। এটাকেই বলা হয়েছে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিটার্ন। এরপরে বলা হয়েছে ইট এনকম্পাসেস ম্যানেজিং লিকুইডিটি, ক্যাশ ফ্লো ফোরকাস্টিং, অ্যানালাইসিস, mitigating of financial risks, and making corporate finance and investment decision. Corporate making is a corporate finance, corporate level এ আমরা ফাইন্যান্স করি অর্থাৎ ঋণ প্রদান করি বা ইনভেস্টমেন্ট করি, সেই ডিসিশনটা যেন প্রপার হয় এবং পোর্টফোলিও বজায় রেখে যেন ইনভেস্টমেন্ট করা যায় এবং ফান্ড যেন ডাইভার্সিফিকেশন না হয়, সেই কথাটাই সেই সার্বিক বিষয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। এরপরে হয়েছে বেনিফিট অফ কালেকটিভ ট্রেজারি ম্যানেজমেন্ট ইনক্লুডস ইমপ্রুভড ক্যাশ ফ্লো, রিডিউস রিস্ক, increased profitability through efficient process and technology compliance with relevant regulation. তো এখানে বেনিফিট অফ ইফেক্টিভ ট্রেজারি ম্যানেজমেন্ট, ইফেক্টিভ মানে ভালো ট্রেজারি ম্যানেজমেন্ট বা ফলপ্রসূ ট্রেজারি ম্যানেজমেন্ট ইনক্লুডস কি কি এর মধ্যে আওতাধীন আছে, ইমপ্রুভ ক্যাশ ফ্লো মানে কত টাকা ব্যাংকে আসছে আর কত টাকা আমার যেমন রিসিভ প্রতিদিনের রিসিভ এবং প্রতিদিনের পেমেন্ট এখানে ক্যাশ ফ্লো হিসেবে পরিগণিত হচ্ছে। এবং রিডিউস রিস্ক ঝুঁকিকে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ ঝুঁকি কমিয়ে হ্রাস করতে হবে। এবং ইনক্রিজ প্রফিটেবিলিটি আয় বৃদ্ধি করতে হবে থ্রু এফিশিয়েন্ট প্রসেস সঠিক প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে ও টেকনোলজি কমপ্লায়েন্স এবং এখানে আধুনিক মানের টেকনোলজি ব্যবহার কমপ্লায়েন্স উইথ রিলেভেন্ট রেগুলেশন যেন প্রাসঙ্গিক আইনানুগ প্রক্রিয়ায় এবং সঠিক টেকনোলজির ব্যবহারের মাধ্যমে যেন ইফেক্টিভ ট্রেজারি ম্যানেজমেন্ট পরিচালনা করা হয় সে কথাটা এখানে বলা হয়েছে। দ্য ইম্পর্টেন্স অফ ট্রেজারি ম্যানেজমেন্ট, এখানে ট্রেজারি ম্যানেজমেন্টের গুরুত্বটা কতটুকু সে বিষয়ে এখানে বলা হয়েছে। এখানে দেখুন ট্রেজারি ম্যানেজমেন্টের গুরুত্ব হিসেবে দেখানো হয়েছে স্ট্রিমলাইনিং ফিনান্সিয়াল রিসোর্সেস, কন্ট্রোলিং রিস্ক, guaranteeing cash accessibility and availability, preventing potential financial issue। এখানে পোটেনশিয়াল ফিনান্সিয়াল ইস্যু বলতে এখানে রিস্কের কথা আলোচনা করা হয়েছে। যদি বিশদভাবে এটা ব্যাখ্যা করা হয় তাহলে এখানে ফিনান্সিয়াল রিস্ক, যে সমস্ত রিস্ক আমাদের ইনভলভ সেই কথা এখানে বোঝানো হয়েছে। সবকিছু ফিনান্সিয়াল সব প্রক্রিয়ার সাথে আমাদের রিস্ক জড়িত, এই রিস্কের কথা ঘুরে ফিরে আসবেই। এখন দেখুন ফাংশন অফ ট্রেজারি ম্যানেজমেন্ট, মূল বিষয়ে আসলাম, সেটা হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্টের আমাদের কাজগুলো কি কি, কর্মপরিধি বা কর্মপন্থা কি কি ট্রেজারি ম্যানেজমেন্টের সাথে জড়িত সে কথাটাই এখানে বোঝানো হবে। প্রথম হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনা বা নগদ টাকার লেনদেন ব্যবস্থাপনা। Treasury management includes cash management, so it is ensured that there is an effective collection and payment system in the organization. ক্যাশটা এমন ভাবে ম্যানেজমেন্ট করতে হবে, ধরুন আপনি একটা শাখায় জব করেন বা ম্যানেজার হিসেবে আছেন, আপনাকে প্রতিদিনের ক্যাশ ম্যানেজমেন্ট করতে হবে। সেটা কি, আপনাকে ভল্টে একটা টাকা সংরক্ষণ করতে হবে। ধরুন আপনার এখানে প্রতিদিন 1 কোটি টাকা লেনদেন হয়, যদি ধরুন আপনি 60 লাখ টাকা রিসিভ হয় তাহলে আর হচ্ছে 40 লাখ টাকা পেমেন্ট হয়, তাহলে সারপ্লাস কত এখানে 20 লক্ষ টাকা। তাহলে এই 20 লক্ষ টাকা যদি প্রতিদিন জমাতে থাকেন ভল্টের ভেতরে তাহলে কি আপনার ব্যবসা ভালো চলবে? তখন
আপনাকে একটা ভল্ট লিমিট মেইনটেইন করতে হবে গ্রাহকের চাহিদা পূরণ করার জন্য, কিন্তু এই টাকাটাকে বসিয়ে রাখা যাবে না। এই টাকাটা আপনি হয় বিনিয়োগ করবেন, লোন এন্ড অ্যাডভান্স প্রদান করবেন, আর তা না হইলে আপনি যদি বিনিয়োগ করতে অসমর্থ হন তখন এই টাকা আপনাকে রেমিটেন্স হিসেবে আপনার ফিডিং ব্রাঞ্চ বা সেন্ট্রাল অফিস সেখানে পাঠিয়ে দিতে হবে। তারা এই টাকাকে ইউটিলাইজ করবে বা ব্যবহার করবে বা বিনিয়োগ করে ইনকাম জেনারেট করবে। তো এই জন্য প্রপার ক্যাশ ম্যানেজমেন্টের কথা এখানে বলা হয়েছে। ক্যাশ ম্যানেজমেন্ট যদি অলস টাকা পড়ে থাকে তাহলে সেখান থেকে আপনার ব্যবসা প্রতিনিয়ত লসের দিকে যাবে। কারণ হচ্ছে আপনি যে শুধু তো নিজের টাকায় ব্যবসা করেন না, আপনার পেইড আপ ক্যাপিটাল কত, তার চেয়ে অনেক বেশি গুণ হচ্ছে ধার করা টাকা কাস্টমারের কাছ থেকে বা গ্রাহকের কাছ থেকে, বিভিন্ন এফডিআর করা, রিকারিং ডিপোজিট, যেখানে হাই কস্ট আপনাকে অনেক বেশি ইন্টারেস্ট বা চড়া সুদে যখন ডিপোজিট কালেকশন করছেন সেগুলোকে সময় মতো ইন্টারেস্ট পেমেন্ট দিতে হবে। কিন্তু যদি আপনি আর্নিং ঠিক মতো না করতে পারেন তাহলে এখানে একটা ঝুঁকি তৈরি হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। এরপরে লিকুইডিটি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট। এই যে লিকুইডিটি, তো এখন লিকুইডিটিতে সিআরআর এসএলআর মেইনটেইনের বিষয় আছে, ভল্টে ক্যাশ লিমিট, নগদ টাকা অন ডিমান্ডে পেমেন্ট দিতে হবে, এটাও এই লিকুইডিটির আওতায় আছে। এরপরে ফান্ড ম্যানেজমেন্ট, সেটা বললাম। ফান্ড ম্যানেজমেন্ট এখানে আপনার যে সার্বিক অর্থ, সেই অর্থটা আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি ধরেন আপনার শাখায় 100 কোটি টাকার ডিপোজিট আছে, আপনি সর্বোচ্চ 80 কোটি টাকা আপনি ঋণ দিতে পারবেন। কিন্তু যদি এই 80 কোটি টাকা একজন বা গুটি কয়েক গ্রাহকের অনুকূলে আপনি ঋণ প্রদান করেন তাহলে আপনার ব্যবসাটা খুবই ঝুঁকির মধ্যে পড়বে, কারণ তারা যদি পড়ে যায় আপনার ব্যাংকিং ব্যবসা পড়ে যাবে। তখন এই ফান্ড ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে হবে। যেমন আপনার পোর্টফোলিও বজায় রাখতে হবে, আপনি ভেঙে ভেঙে অনেক খাতে বিনিয়োগ করেন, যাতে দুই একটা খাত যদি ধসেও যায় অন্য খাত থেকে আপনার ইনকাম জেনারেট সঠিকভাবে তৈরি হবে। এই জন্য এটা প্রপার ফান্ড ম্যানেজমেন্টের কথাই বলা হয়েছে। অপটিমাম লেভেল অফ লিকুইডিটি শুড বি মেইনটেইন ইন দ্য বিজনেস। অপটিমাম লেভেল অফ লিকুইডিটি আপনাকে মেইনটেইন করতে হবে। Provide a balanced and well diversified liability base to fund the various assets on the bank's balance sheet. এখানে ব্যালেন্স শিট বলতে আমরা শাখায় এটা আমরা অ্যাফেয়ার্স হিসেবে কাউন্ট করি। এখানে ব্যালেন্স শিটে আপনার শাখার যাবতীয় সকল ধরনের জিএল হেডে আপনার প্রদর্শিত হবে, যেখানে আপনার ব্যাংকের টোটাল অ্যাসেট, সেখানে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, লং টার্ম অ্যাসেট, শর্ট টার্ম অ্যাসেট, সকল ধরনের অ্যাসেট থাকবে, সাথে লাইবিলিটি থাকবে, এবং ওনার সিকিউরিটি, এই সকল কিছু আপনার এই ব্যালেন্স শিটে প্রদর্শিত হবে। এটা এরপর হচ্ছে অ্যানালাইজিং মেজর ক্যাশ ফ্লো রেজাল্টিং ফ্রম দ্য অ্যাসেট লাইবিলিটি ট্রানজাকশন and providing policy inputs to the banker strategic planning group on the funding mix, currency, tenure and cost, and yield expected in credit and investment. এখানে providing policy inputs to the bank strategic মানে স্ট্র্যাটেজিক সঠিক পলিসি অনুসরণ করতে হবে, এবং ফান্ডিং মিক্স, এই যে কথাটা বলছিলাম পোর্টফোলিও ফান্ডিং ব্যবস্থা করতে হবে। এখানে ফান্ডিং মিক্স যেমন কারেন্সি, টেনার এবং কস্ট সকল প্রকার একটা সমন্বয় থাকতে হবে। এরপর হচ্ছে রিজার্ভ ম্যানেজমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট। এই রিজার্ভ ম্যানেজমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট এটা যেমন আপনাকে গ্রাহকের টাকা সময় মতো পরিশোধ করার জন্য কি করতে হবে, সিআরআর এবং এসএলআর এটা মেনটেন করতে হবে। এরপর হচ্ছে অ্যাসেম্বলিং a roughly balanced investment portfolio to maximize yield and duration.
অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, অ্যাডুকেট কোয়ান্টিটি অ্যান্ড এট দ্য রাইট টাইম। যখন সঠিক সময়ে আপনাকে ফান্ডের ফান্ড যাতে অ্যাভেলেবল থাকে এবং অন ডিমান্ডে পেমেন্ট দিতে পারেন, ইন অ্যাডুকেট ইন অ্যাডিকুয়েট কোয়ান্টিটি মানে যতটুকু লাগবে পর্যাপ্ত পরিমাণে আর কি, মানে যতটুকু লাগবে ততটুকু এই ফান্ড আপনাকে বজায় রাখতে হবে। এরপরে ডিপ্লয়মেন্ট অফ ফান্ড ইন অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অ্যান্ড এট দ্য রাইট টাইম, দ্য অ্যাকুইজিশন অফ ফিক্সড অ্যাসেট, পারচেজ অফ র মেটেরিয়ালস, পেমেন্ট অফ এক্সপেন্স লাইক রেন্ট, স্যালারি, বিলস, ইন্টারেস্ট অ্যান্ড সো ফোর্থ। এরপরে ধরুন আপনাকে মাসিক হিসেবে আপনাকে সমস্ত কর্মকর্তা কর্মচারীর বেতন প্রদান করতে হবে, এর জন্য ফান্ড রাখতে হবে। আপনি র মেটেরিয়ালস ক্রয় করবেন, এরপরে সেটার জন্য ফান্ড রাখতে হবে। পেমেন্ট অফ এক্সপেন্স লাইক রেন্ট, স্যালারি, যেটা বললাম যে আপনি যে এক্সপেন্স করবেন মাস শেষে বা আপনি চলা চলা মানে মাসিক যে এক্সপেন্স করবে তারও তারল্য সংকলন থাকতে হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স, আপনাকে সম্পদের সঠিক ইউটিলাইজ করতে হবে সম্পদ। এখানে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, ensuring the effective utilization of firm's resource to reduce operating cost and also prevent liquidity shortage in the coming time. লিকুইডিটি শর্টেজ যাতে না ঘটে সেই কথাটা বলা হয়েছে, এবং রিডিউস অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট আপনাকে রিডিউস করতে হবে যতদূর সম্ভব। এটাতে একবার নির্মূল করা যাবে না, কারণ স্যালারি দিতে হবে, এটা মান্থলি, এটা কমানোর সুযোগ নাই। যেমন বিদ্যুৎ বিল, এটা আপনার কমানোর একটা অপশন আছে, পানির বিল খরচ কমানো যায়। আদার্স আনুষঙ্গিক অনেক বিল আছে যেগুলো খরচ কমানো সম্ভব, বা ট্রাভেলিং কস্ট আছে, যেমন ব্রাঞ্চ থেকে বিভিন্ন পরিদর্শনে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, সেখানে অনেক সময় খরচ বেশিও করা যাবে, কমও করা যাবে। তো এই জন্য এখানে রিডিউস অপারেটিং কস্টের কথা বলা হয়েছে। এরপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, to manage financial risks to allow the enterprises to meet its financial obligation. সার্বিক পরিস্থিতি বিবেচনায় করে সবসময় এখানে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, ঝুঁকি ব্যবস্থাপনা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ। ব্যাংক একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, এখানে টাকা পয়সার লেনদেন হবে। যদি টাকা একবার খারাপ জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যায় বা প্রপার ইউটিলাইজেশন আপনার ফান্ডের না করতে পারেন, বা টাকা যদি দীর্ঘদিনের যদি আটকে যায়, তাহলে ব্যবসা ঝুঁকির মধ্যে পড়বে। এরপরে যদি আপনার ফান্ড ম্যানেজমেন্ট করতে সঠিকভাবে না করতে পারবেন, ইনভেস্টমেন্ট যদি সঠিক সময়ে না করতে পারেন, বা ইন্টারেস্ট রেটের পোর্টফোলিও ম্যানেজমেন্ট আপনি না করতে পারেন, ফান্ড এরপরে হচ্ছে লিকুইডিটি প্রপারলি ম্যানেজ করতে না পারেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে ঝুঁকি বা রিস্ক ইনভলভমেন্ট। তো এই জন্য রিস্ক ম্যানেজমেন্ট করাটা একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ ট্রেজারি ম্যানেজমেন্টে। তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে আমরা করতে পারি? প্রথমেই এট ফার্স্ট উই হ্যাভ টু প্ল্যান টু আইডেন্টিফাই দ্য রিস্ক। রিস্ক কোথায় কোথায় আছে বা কিসের সাথে রিস্ক জড়িত, সেখানে আমাদের রিস্ক আইডেন্টিফাই করতে হবে। যেমন একটা ঋণ প্রদান করতে গেলে আপনাকে কি কি দেখতে হবে? প্রথমে গ্রাহকের চরিত্র দেখতে হবে। এখানে চরিত্র বলতে ব্যক্তিগত চরিত্র এবং বিজনেস চরিত্র। সে এর আগে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করছে কিনা, বা ঋণের কিস্তিগুলো ঠিক মতো দিয়েছে কিনা, আদায় হয়ে গেছে কিনা, বা কিস্তিতে কোনো বিলম্ব কিস্তি প্রদান করেছে কিনা, বা কিস্তির মান্থলি গ্যাপ ছিল কিনা। এগুলা আপনি প্রাথমিক যাচাই বাছাই করলে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে সে যদি কিস্তি খেলাপি থাকে বা কিস্তি সময় মতো পরিশোধ করেনি, তখন এখানে আপনি প্রাথমিকভাবে বুঝে নেবেন যে এই এখানে ঝুঁকি রয়েছে। এই জন্য এট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রিস্ক। এরপরে রিস্ক মনিটরিং, আপনাকে রিস্ক মনিটর করতে হবে যে কি পরিমাণ ঝুঁকি এই প্রতিষ্ঠান বা ব্যবসার সাথে জড়িত আছে, এটা আপনাকে অলওয়েজ মনিটরিং করতে হবে।
এবং ঋণ প্রদানের পরেও গ্রাহক বা বড়োয়ারকে যদি আপনি সঠিকভাবে মনিটরিং এর মধ্যে রাখতে পারেন, তাহলে ঋণটা সঠিক সময় আদায় হবে, ঋণের কিস্তির টাকা আদায় হবে, সুদ সহ আদায় হবে। অন্যথায় এই মনিটরিং গ্যাপ যদি হয়, তাহলে আপনার ঋণের সঠিক কিস্তি আর সুদ সহ আদায় হওয়ার আশঙ্কা কমে যাবে বা আশঙ্কা বেড়ে যাবে, আদায় হওয়ার সম্ভাবনা কমে যাবে। এরপর হচ্ছে রিস্ক মিটিগেশন, অর্থাৎ আপনি কিভাবে রিস্ক তো থাকবেই। এভরি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস or business involves with risk, as because fund or taka is going out when we make an investment, and that's why we have to regain this principal amount, I mean loan amount, with interest. If the borrower's business will not goes on well, so she or he may not be able to repay the loan installment principals with interest, and that's why we have to find how the investment should be secured or risks can be minimized. তখন রিস্ক আমরা মিনিমাইজের জন্য কি করি? ধরেন একটা লোন দিলেন, সেটা তখন আমরা ঋণের বিপরীতে দুইজন গ্যারান্টর নেই। এই যে গ্যারান্টর নিলাম, এটাই হচ্ছে রিস্ক, আমি ঝুঁকি কমালাম। যে ওই মূল ব্যক্তি যদি ব্যাংকের টাকা নিয়ে পরিশোধ না করে, তাহলে গ্যারান্টরকে ধরে আমি ওই টাকাটা আদায় করার চেষ্টা করব, বা গ্যারান্টর সেই টাকাটা দিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে প্রাথমিক গ্যারান্টর, ব্যক্তিগত গ্যারান্টর। এটাকে আমরা পার্সোনাল গ্যারান্টি বলি। এর সাথে আছে তৃতীয় পক্ষ গ্যারান্টর, যেটা থার্ড পার্টি গ্যারান্টর বলি। এর সাথে আছে সহজামানত সম্পত্তি, ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের অনুকূলে আমরা মর্টগেজ নিয়ে থাকি। এই যে মর্টগেজ নিলাম ব্যাংকের অনুকূলে, তার মানে সে যদি টাকা না দেয়, তাহলে তার এই প্রপার্টি অর্থাৎ ল্যান্ড, বিল্ডিং, ফ্ল্যাট, এগুলা বিক্রি করে ঋণের টাকা সুদসহ আসল অ্যাডজাস্ট করা হবে। এটাই হচ্ছে রিস্ক মিটিগেশন প্রসিডিউর। এরপর হচ্ছে রিস্ক কন্ট্রোল। রিস্ক we cannot remove the total risk, we have to control the risk all time. আমাদেরকে রিস্ক সবসময় কন্ট্রোল করে চলতে হবে, রিস্ক একেবারে নির্মূল করা যাবে না। রিস্ক কন্ট্রোল তখনই করতে পারেন যখন আপনি দেখবেন যে আপনার ব্যবসায় 10টা লোন, ব্যবসা সচল রয়েছে, সঠিকভাবে আর্নিং আসতেছে। যদি কোনো কারণে একটা দুইটা ব্যবসা পড়ে যায়, তো তারপরেও যেন আপনার যখন পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন, ফান্ড ডাইভার্সিফিকেশন হবে না, এটা কন্ট্রোল করবেন তখন, এবং পার্টি কি উদ্দেশ্যে টাকা নিচ্ছে সেটা আপনি বুঝতে পারেন, এবং পার্টি কোন খাত থেকে টাকা দিবে, এই যে সার্বিক ব্যবস্থাপনা, আপনি যদি এটা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার ব্যবসা সঠিকভাবে, your business will goes on well. এটাই হচ্ছে এই সার্বিক রিস্ক কন্ট্রোল। তো বন্ধুরা, আমি ভিডিওটা একটু লম্বা হয়েছে, কিন্তু বিস্তারিত বোঝাতে গেলে ভিডিও একটু ডিটেলস যখন আলোচনা করেছি, কন্টেন্টটি একটু লম্বা হয়েছে, ধৈর্য সহকারে দেখুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। আশা করছি যতটুকু বোঝাতে পেরেছি আপনারা হয়তো একটু হলেও বুঝতে পারবেন। আমি আমার তরফ থেকে চেষ্টা করছি সাধ্যমতো, এবং সুন্দর করে এই কন্টেন্টটি রেডি করেছি। তো আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, এবং চ্যানেলের সাথেই থাকুন। ডে বাই ডে I will submit all kinds of banking diploma, theoretical and mathematical terms on, and we published video tutorial to help you to pass easily. You may or you can
pass easily from banking diploma, or you will be able to complete the banking diploma exam if you try to learn and try yourself. So it will not be difficult for you to pass in the exam. Stay with me, stay with my channel. Thank you, thanks a lot. Assalamu alaikum.